চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয় অর্থনীতির কাঠামো, অভিমত শ্বেতপত্র কমিটির। 6 মাসের মধ্যে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হবার শঙ্কা গভর্নরের। 2008 সালে 15 আগস্ট শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগানের আদেশ বাতিল চায় রাষ্ট্রপক্ষ। আইনজীবী সাইফুল হত্যা মামলায় 9 আসামিকে নেওয়া হয়েছে চট্টগ্রামের আদালতে, গ্রেফতার দেখাতে আবেদন। ভোগান্তির নাম কমলাপুর মুগদা সড়ক, খানাখন্দ আর যানজটে নাকাল চলাচলকারীরা। জানুয়ারিতে সংস্কারের কথা বলছে দক্ষিণ সিটি। কাচ্চিত হয়, আইগের জন্য আর এক গাড়ির ক্ষতি হয়। 5 থেকে 6 মাসে এই রাস্তার অবস্থা পুরোই খারাপ। অনেকজন আহত হয়। আমি একদিন রিক্সাতে এসে উল্টা পড়ে গেছিলাম। দর্শক দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছে আমি ফারহানা ন্যান্সি। মেগা প্রকল্পের মাধ্যমে যেসব টাকা লোপাট করা হয়েছে পরবর্তী প্রজন্মের ঘাড়ে সেই বোঝা থেকে গেল বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। সকালে এনইএসসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটির সদস্যরা। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। এর উৎস ছিল 2018 নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানেও স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেয়া হয়। বর্তমান সরকারকে আগামী 2 বছরের কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেন তিনি। কমিটির অন্যান্য সদস্যরা বলেন, কিভাবে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা খাতকে কর ছাড় দেয়া হয়েছে তার কোনো সঠিক কাঠামো নেই। অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়, এভাবেও অর্থ পাচার করা হয়। 2018 নির্বাচনের পরের নির্বাচন কত হলো? 2024-এ শেষ। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির ব্রিফিং কভার করেছেন সহকর্মী তৌহিদ হোসেন। যাচ্ছি তার কাছে। তৌহিদ, বেশ লম্বা সময় নিয়ে ব্রিফিং করলো শ্বেতপত্র প্রণয়ন কমিটি, কি কি তথ্য জানালো মোটা দাগে একটু জানতে চাই। ন্যান্সি, একেবারেই 2 ঘন্টার সময়, 11টা 6 আজকে শ্বেতপত্র কমিটির ব্রিফিং শুরু হয়েছিল। এখন 1টা 4 বাজে, অর্থাৎ 2 ঘন্টা থেকে 2 মিনিট সময় কম। যেটি এখানে আসলে মূলত যখন শুরু করা হয়েছিল সেখানে কিন্তু একটি ব্যাখ্যা দিয়ে শুরু করা হয়েছিল। এবং তার আগে আমি আপনাকে একটু পেছনে দেখাই, মাত্রই যে কমিটির ব্রিফিং সেটি শেষ হয়েছে। কমিটির সদস্য এবং কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এখনও এখানে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ব্যক্তিগতভাবে দিচ্ছে, নিজেরা কথা বলছেন, সেটি একটি পরিবেশ এখন এখানে তৈরি হয়েছে। এর বাইরে আপনি যে তথ্যগুলো জানতে চেয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তিনি শুরু করেছেন যে এই বিভিন্ন বিগত সরকারের সময় বিভিন্ন সময়ে যে পরামর্শক ব্যয় ছিল বিভিন্ন প্রকল্পের, এই পরামর্শক ব্যয়ের সাথে তিনি যদি শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে কার্যক্রম সেটিকে যদি তিনি টাকার অঙ্কে হিসাব করেন, তিনি দেখেছেন যে এই পুরো কার্যক্রমে 3 মাসে প্রায় 25 কোটি টাকার মতো ব্যয় হবার কথা, কিন্তু এই কমিটির সদস্যরা এই কাজটি বিনামূল্যে করে দিয়েছেন। সেটির জন্য তিনি শুরুতেই তার কমিটির অন্যান্য যারা সদস্য এবং অন্যান্য যারা আছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এটিকে আরও এক মূল যে তথ্যটি এখানে তারা আসলে জানিয়েছেন, আর্থিক খাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে আসলে অনিয়ম হয়েছে, সেই অনিয়মগুলো যে আসলে বিভিন্ন সময়ে থামানোর উদ্যোগ নেওয়া হয়নি, সেটিকে তারা মোটা দাগে দেখিয়েছেন। যেমন বিভিন্ন সদস্যরা যারা কমিটিতে ছিলেন তারাও কিন্তু তাদের মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে 10% মানুষের কাছে আসলে দেশের 85% সম্পদ চলে গিয়েছে, এটি তারা গুরুত্বপূর্ণভাবে অনুধাবন করেছেন। তারা এখানেও কথা বলেছেন যে মেগা প্রকল্পে যেসব টাকা লোপাট করা হয়েছে সেগুলো আসলে এক ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব ছিল সেখানে। আরও তারা বলেছেন যে যেসব খাতে আসলে আগামীতে সংস্কার দরকার সেগুলো নিয়ে আসলে শক্তিশালীভাবে সরকারকে কঠোর হতে হবে, সেটি তারা বলেছেন। আরেকটি বিষয় তারা বলেছেন যে আসলে বিভিন্ন সময়ে
মানুষের যে জবাবদিহিতার জায়গা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকার কথা সেটি যেমন নষ্ট করা হয়েছে এবং দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা যদি আগামীতে নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু এই দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম প্রভাব পড়বে না। তারা মনে করেন যে পরবর্তী জাতীয় বাজেট আসার আগে আগামী 6 মাস আসলে দেশের জন্য খুবই একটা ক্রুশিয়াল সময়, একটা ধরনের কঠিন সময়। এই সময়ের জন্য কিন্তু বর্তমান সরকারকে প্রস্তুত থাকতে হবে সেটি তারা বলেছেন এবং তারা বলেছেন সেজন্য 2 বছরের কর্মপরিকল্পনা থাকতে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তাদেরকে করেছিলাম যে যদি প্রতি বছর প্রায় 2 লাখ কোটি টাকা পাচার হয়ে থাকে এবং কর্মসংস্থান এবং বিনিয়োগের ক্ষেত্রে যদি এতটাই বিগত সরকারের সময় জটিলতা তৈরি হয়ে থাকে তাহলে আসলে কেন তারা বলছেন যে জাতিসংঘের যে উন্নয়নশীল দেশ হওয়ার যে ক্রাইটেরিয়া সেগুলোর থেকে কেন আমরা বাদ পড়লাম না এবং কেন এখনও বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য অবস্থান ধরে রাখতে পারলো, সেটির ব্যাখ্যা তারা দিয়েছেন যে একেবারেই কর্মসংস্থান হয়নি বা বিনিয়োগ হয়নি সেটি তারা বলছেন না। তারা যেটি বলছেন যে যতটা বিগত সময়ে দাবি করা হয়েছে সেটির কাছাকাছি হয়নি এবং সেখানে তথ্য উপাত্তকে নিয়ে আসলে সেগুলোকে ত্রুটি মুক্ত করা যায়নি, সেখানে যথেষ্ট ধরনের ত্রুটি এবং গলদ ছিল বলেই তাদের কাছে প্রতীয়মান হয়েছে। একটি কথা তারা আজকে স্পষ্ট করেছেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করেননি, তারা আসলে মোটা দাগে কোন প্রক্রিয়াতে এই কার্যক্রমগুলো হয়েছে সেগুলোকে তারা মোটা দাগে তুলে আনতে চেয়েছেন। আরেকটি প্রশ্ন ছিল, এটি দিয়ে শেষ করি, সেটি হচ্ছে যে ঘুষ, ভূমির অপব্যবহার এগুলো নিয়েও কার্যক্রম কেন পরিচালনা করা হলো না সেই প্রশ্ন করা হয়েছিল। তারা যেটি বলেছেন যে 3 মাসের যে সময় সেখানে আসলে যেই মোটা দাগে খাতগুলোকে আসলে চিহ্নিত করা সম্ভব ছিল তারা সেগুলোকে নিয়ে কাজ করেছেন, আরও বড় সময় পেলে হয়তো সেগুলো নিয়ে আরও দীর্ঘমেয়াদে কাজ করা যেত। এখান থেকে এতটুকুই ছিল। ন্যান্সি। তৌহিদ, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। আগামী 6 মাসের মধ্যে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর অর্ধেকের জন্য দায়ী বড় কয়েকটি গ্রুপের স্ক্যাম। এসব অর্থ ব্যাংক থেকে পাচার হয়ে গেছে বলেও মন্তব্য করেন গভর্নর। ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা জানা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন আহসান মনসুর। গত 1.5 দশকে আর্থিক খাতে যে অনিয়ম হয়েছে তা অকল্পনীয়। সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে কয়েকটি গ্রুপ, এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে। এসব লুটপাটের কারণে ব্যাংকিং খাতে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকায়, যা বিতরণ করা ঋণের প্রায় 17%। আগামী 6 মাসের মধ্যে খেলাপি বেড়ে দ্বিগুণ হতে পারে বলেও আশঙ্কা গভর্নরের। ব্যাংক লুটপাটের চিত্র শ্বেতপত্রে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং লোন 25 থেকে 30% চোখ বন্ধ করে হবে, যেটা আগে হয়ে গেছে। এটা আমার কিছু করার নেই, আমাদের কিছু করতে হবে। এখান থেকে তারপর আমরা কিভাবে নামিয়ে আনতে পারি, দ্যাট উইল বি আওয়ার চ্যালেঞ্জ। এর মধ্যে 15% হচ্ছে আমাদের সবার নন পারফর্মিং আছে, আর 15% হচ্ছে বড় বড় স্ক্যাম, এসালম বলি বা সাইফুজ্জামান বলি বা অমুক বলি, তাদের দ্বারা। ব্যাংকিং খাতের সম্পদ পর্যালোচনার কার্যক্রম শুরু হবে চলতি মাসে। এর মাধ্যমে জানা যাবে প্রকৃত আর্থিক চিত্র, তারপরই করণীয় ঠিক করা হবে বলে জানান গভর্নর। চেষ্টা চলছে পাচার করা অর্থ উদ্ধারেও, এজন্য বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অ্যাসেট রিকভারি সাইডে আমরা ইন্টারন্যাশনাল অল প্লেয়ার্স আর ইনভলভড। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা শুরু হবে ডিসেম্বরের 10 তারিখ 11 তারিখ। আমরা পর্যায়ক্রমে প্রথমে 6টা 12টা ব্যাংক করব, তারপরে আমরা হয়তো 20টা বা 25টা পর্যন্ত করব, যেটা থেকে আমরা পেয়ে যাব যে খারাপ ব্যাংকগুলোর কতখানি এক্সটেন্ট অফ ড্যামেজ এবং তখন আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। সংকটে থাকা ব্যাংকের আমানতকারীদের রক্ষায় বড় ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কিছুটা হলেও আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও কথা বলেন গভর্নর। ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, সেটা ব্যাংকগুলোকে রেগুলেশন, এনফোর্সমেন্ট, কমপ্লায়েন্স, এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে এবং তাদের যে ইস্যুগুলো আছে সেটা কনসালটেটিভ ওয়েতে তাদেরকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রেগুলেটর, সেটা অনগোয়িং। উই আর টু সাপোর্ট অল দ্য ডিপোজিটার্স। তো ব্যাংকের রক্ষা না, আমি ডিপোজিটারকে অবশ্যই আমরা রক্ষা। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
2008 সালে 15 আগস্টে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার এর শুনানির দিন ধার্য হয়েছে। 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর এটা পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের 2008 সাল থেকে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর 13 আগস্ট এই বছরের ছুটিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। 1996 সালেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। পরে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে 2002 সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। 6 বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে 2008 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়। একটা পার্মানেন্ট বাতিল করা আর একটা হচ্ছে যে এই বছরের জন্য ছুটিটাকে স্থগিত করা হয়েছে। সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য। গুমের ঘটনায় এসপি মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সে বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী নুরনবী সরকারের কাছে। নুরনবী, আদালতে হাজির করা দুজনের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি একটু বিস্তারিত জানতে চাই। তাদের বিরুদ্ধে অভিযোগ গুম করেছে তারা এবং অপহরণ করেছে। 5 আগস্ট যে সরকার পতনের সময় যে আন্দোলনগুলো হয়েছিল সেই সময় নিরীহ মানুষকে তারা ধরে নিয়ে গেছে। গণহত্যার অভিযোগ সুস্পষ্টভাবে তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই অপরাধের 28 তারিখে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষ তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করেছিল। ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে 2 জনকে কারাগারে পাঠানোর জন্য। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মহিউদ্দিন এবং আলেপকে এবং তাদের বিরুদ্ধে 20 ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন শাখা রয়েছে, পুলিশ শাখা রয়েছে, তাদেরকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন 20 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলেছে এবং আগামী 20 ফেব্রুয়ারি আলেপ এবং মহিউদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবেন, এরকমটি কিন্তু জানিয়েছেন এখানকার পাবলিক প্রসিকিউটর। তিনি অবশ্য কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আর একটি বিষয় জানিয়ে রাখি, তারা আসলে বিভিন্ন সময়ে এই ধরনের অপরাধগুলো করেছেন, কিন্তু যাত্রাবাড়ি এলাকাতে 5 আগস্টের আগে তারা যে ধরনের অপরাধগুলো করেছেন, ছাত্র জনতার বিরুদ্ধে গুলি চালিয়েছেন, গুম করেছেন ধরে নিয়ে এসে, সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ জমা হয়েছিল এবং সেটির প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এখানে আনা হয় এবং আজকে তাদেরকে জেল হাজতে পাঠানো হলো। তাদের বিরুদ্ধে এখন তদন্ত করে প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। নুরনবী, আপনাকে ধন্যবাদ। রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপুমনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের শোন অ্যারেস্টের আবেদন করেন। এর মধ্যে হাতিরঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যার চেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানায় হত্যা মামলায় দীপুমনি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে। শাহবাগ থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী দীপুমনি, তাকে এই মামলা একটি হত্যা তাকে সোনারেশ করা হয়। আর রামপুরা থানা একটি মামলায়, অপর একটি মামলা, সেটাও একটি হত্যা মামলা। এটা হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে ছাত্র জনতা হত্যা হয়েছিল, সেটাও একটি হত্যা মামলা। এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে, তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।
দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলায় আটক 9 জনকে গ্রেফতার দেখাতে আদালতে নেওয়া হয়েছে। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, সুনির্দিষ্ট কি তথ্যের ভিত্তিতে 9 জনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলো, একটু বিস্তারিত জানতে চাই। ন্যান্সি, এই যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড এবং তাকে যে গণপিটুনি দিয়ে এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে, এই ঘটনার বেশ কিছু ভিডিও ক্লিপ কিন্তু এর মধ্যে ভাইরাল হয়েছে এবং পুলিশ সেগুলো সংগ্রহ করেছে। পাশাপাশি সেই সময়ে ওই জায়গাতে কারা আন্দোলনরত অবস্থায় ছিল, কে কি করেছে, এই বিষয়গুলো তথ্য প্রমাণ সহ তারা মিলিয়ে দেখেছে এবং প্রথম দিকে তারা কয়েক ধাপে 38 জনকে আটক করেন। সেখান থেকেই মূলত 9 জনের এই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সরাসরি অংশগ্রহণের তথ্য প্রমাণ তারা পেয়েছে, যার কারণে আজ তারা আদালতে তাদেরকে তুলেছেন এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলায় গ্রেফতারের আবেদন করেছেন এবং সেটি ঠিক বিকাল 4টা নাগাদ আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে আজি শরীফুল ইসলামের যে আদালত, সেই আদালতে তোলা হবে এবং তখন শুনানি হবে গ্রেফতারের বিষয়ে। আমরা যতটুকু জানি এবং ভেতরে থেকে পাওয়া তথ্য মতে বেশ কয়েকজনকেই তোলা হয়েছে। এর মধ্যে আমরা যে 9 জনের কথা বলছি, সেই 9 জনের নাম আমরা পেয়েছি। এর মধ্যে হচ্ছে দুর্লভ দাস, বিশাল দাস, গগন দাস, নয়ন দাস, সুমিত দাস, আমান দাস, রুমিত দাস, রাজীব ভট্টাচার্য এবং সোনু দাস। এই কয়েকটা নাম আমরা এর মধ্যে পেয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি এই 9 জনের বাহিরেও আরও কয়েকজনকে তোলা হবে। তাদেরকে অন্য যে মামলা হয়েছে, পুলিশের উপরে যে হামলার ঘটনায় যে মামলাগুলো হয়েছে, সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখাতে আবেদন করা হবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে আমরা একদম স্পষ্ট করে বলতে পারি, পুলিশ থেকে পাওয়া তথ্য এবং এই যে আদালতের যে আসামিদের যে হেফাজতখানা রয়েছে, সেখানের তথ্য অনুযায়ী বলা যায় যে 9 জনকে এই যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে এবং এই বিষয়ে ঠিক 4টায় শুনানি হতে পারে। শুনানির বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই আগস্ট গণহত্যাকে পুঁজি করে কেউ যেন মামলা বাণিজ্য করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সকালে রংপুরের পীরগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের কবর জিয়ারত এবং কবরের খোঁজ খবর নেন তিনি, পরিবারের খোঁজ খবর নেন তিনি। উপদেষ্টা বলেন, কোনো মামলা কাউকে হয়রানির জন্য জড়ানো হলে খবর পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হবে। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে প্রকৃত সত্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। একটি উগ্র গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবী হত্যা করে দেশকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল, তবে দায়িত্বশীল মুসলমানরা ধৈর্য ধরে তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, এমনটাই বলেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠি শহরে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, দেশের মানুষরা সহিংসতার পরিচয় দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে। জানান, ভবিষ্যতে জামাত এমন একটি রাষ্ট্র চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে, কাউকেই কোনো ধর্মীয় উপাসনালয় আর পাহারা দিতে হবে না। জামাত ক্ষমতায় গেলে এমন রাষ্ট্রই বিনির্মিত হবে যেখানে সবাইকেই তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। পরে নেসারাবাদে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামাত আমির। একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা, শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। দুর্ভোগের অপর নাম হয়ে দাঁড়িয়েছে কমলাপুর মুগদা সড়ক। খানাখন্দে ভরা সড়কে যানবাহনের ধীর গতির কারণে হয় তীব্র যানজট, ঘটে নানা দুর্ঘটনা।
পরিস্থিতি এতটাই খারাপ যে ভাড়ায় চালিত যানবাহন যেতে রাজি হয় না এই সড়কে। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। কমলাপুর মুগদা সড়ক প্রথম দেখায় মফস্বলের সড়ক মনে হলেও খোদ রাজধানীর বুকেই এমন চিত্র। বিশাল আকারের গর্ত, পানি, কাদা কিংবা ধুলা সবই মিলবে এখানে। এসব নিয়েই প্রতিদিন এই সড়কে চলাচল করেন লাখো মানুষ। এখানে গাড়ি চালাইলে গাড়িটা যখন কাচ্ছিত হয়, আইগের জন্য আর এক গাড়ির ক্ষতি হয়। এই রাস্তাতে যখন একজন অসুস্থ রোগী নিয়ে আসছি, মুগদাতে নামাইছি। আমি কি বলবো, মানে রিস্কাও তো আসতে দেয় না, আমি আস্তে আস্তে গেছি। রাজধানীর প্রবেশমুখ টিটিপাড়া থেকে গোপীবাগ কিংবা মুগদা থেকে কমলাপুর, মূল সড়কের অনেকটা জুড়েই একই পরিস্থিতি। খানাখন্দের সড়কটিতে দেখা মিলবে ইটের আস্তর, যার চিত্র প্রায় সাপের মতো। গাড়ি উল্টা জায়গা, ভ্যান উল্টা জায়গা, ভ্যান ঠেললাম তো। রাস্তা কোনো ঠিকঠাক হয় নাই, দুনিয়ার রাস্তা বাঙ্গার, কোনো জায়গা কোনো জায়গা চলা অসম্ভব। আসমো কেমনে বাঙ্গার মধ্যে আইতেছেন, আবার জাম লাগে, প্রচুর জাম লাগে। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের দায়সারা কাজের কারণেই প্রতিদিন মৃত্যু ঝুঁকি বাড়ছে। হাজারো সমস্যা নিয়ে প্রতিদিন চলাচল করতে হয় এই কমলাপুর টিটিপাড়া সড়কে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই সড়কের এমন বেহাল দশা। দায়সারা কাজ নয়, যদি মানসম্পন্ন উন্নয়ন কাজ করা যায় তাহলেই এই সড়কের দুর্ভোগ থেকে লাখো মানুষের মুক্তি মিলবে। মূল সড়কের পাশাপাশি পার্শ্ববর্তী রাস্তাগুলোও যেন পাল্লা দিয়ে খারাপ হচ্ছে। মুগদা মেডিকেলের মূল ফটক প্রায় অকেজো শুধুমাত্র খারাপ রাস্তার জন্য। পরিস্থিতি এমনই যে হাসপাতালেও রোগী নিয়ে আসতে রাজি হয় না কোনো যানবাহন। এগুলো তো দিয়েছে কয়দিন আগে, এর আগে তো মনে করেন আপনার 5 থেকে 6 মাস এই রাস্তার অবস্থা পুরোই খারাপ। মরণ রাস্তা নাম দিয়ে দিয়েছে, অনেকজন আহত হয়। আমি একদিন রিক্সাতে এসে উল্টা পড়ে গেছিলাম। এটা কিন্তু রোড না, এটা রোড না, এটা একটা মাঠের মতন, মানে ভাঙ্গা একটা ইয়ে হয়ে আছে, পরিত্যক্ত রোড। এমন দুর্ভোগের কথা স্বীকার করেন খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। দ্রুতই পদক্ষেপ নেবার কথা জানানো হয় দক্ষিণ সিটির পক্ষ থেকে। ছোট ছোট গাড়ি ঘোড়া উল্টে পড়ে, সেটা আমরা টেম্পোরারি একটা ব্যবস্থা নিয়েছি, হ্যাঁ, এবং ওইটাও আমরা একইভাবে মানে আমরা রিপেয়ার করে এটাকে আমরা সম্পূর্ণ চালু করে দেবো, এবং ওইটা হয়তো আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে চালু করতে পারবো। ফেব্রুয়ারির মাঝে রাস্তা সংস্কার শেষ হলে মুগদা কমলাপুর সড়কের যানজটও অনেকটাই কমে আসবে বলে আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে পুনঃতদন্তের আবেদন করতে পারে, আর এতে বিএনপি সহযোগিতা করবে। দুপুরে বনানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশের সহযোগিতায় কোনো ধর্মীয় উগ্রবাদী সংগঠন 21শে আগস্টের গ্রেনেড হামলা ঘটাতে পারে। এর পেছনে বিএনপি সরকারের কোনো সম্পৃক্ততা নাই। আরও 4টি মামলায় ন্যায় বিচার পাওয়ার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নেবেন বলেও জানান হাফিজউদ্দিন আহমেদ। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি আবেদন করে তাহলে বিচার বিভাগ নিশ্চয়ই এ ব্যাপারে আরো তদন্ত করে দেখবে। ঘটনা তো ঘটেছে, কারা ঘটিয়েছে সম্ভবত কোনো ধর্মভিত্তিক কোনো দলের লোক করতে পারে, এবং উগ্রবাদী কোনো সংগঠন এটি করতে পারে, এবং এর মধ্যে আমাদের কোনো একটি প্রতিবেশী দেশও জড়িত থাকতে পারে। ডেঙ্গু প্রতিরোধে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে জানানো হয়, এবারও ঢাকার 2 সিটি কর্পোরেশনে 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যু বেশি হয়েছে। সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়া গেছে। সঠিক সময়ে হাসপাতালে না যাওয়ায় মৃত্যু হচ্ছে বেশি। সচেতনতা বাড়াতে প্রচারণা আরও জোরদার করা দরকার বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, চলতি বছর এখন পর্যন্ত 67 জন চিকুনগুনিয়া এবং 11 জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার বেশি। সেই বিষয়টা কেন, সে বিষয়গুলো আপনাদের কাছে আমরা সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই, যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে,
মানুষরা তাড়াতাড়ি হাসপাতালে আসে এবং চিকিৎসা নেয়, এবং এই চিকিৎসা সময় মতো নিলে যে মৃত্যুর হার কমানো সম্ভব। নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায় কোরবান আলী ও তার 10 বছর বয়সী মেয়ে কোহেলি খাতুন। পুলিশ জানায় নিহত কোরবান আলী বাক প্রতিবন্ধী ছিলেন। মেয়েকে নিয়ে রানীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। 10টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর রেল লাইনের উপর তাদের খণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন কোরবান আলী। আশা তো দেখলাম আমি বাপ বেটে দুজনে কাটা গেছে। এটা বড় মেয়ে, দুটা মেয়ে আছে, এটা বড় মেয়ে। পারিবারিক কলহ মানে স্বামী স্ত্রী, যেটা অন্য কেউ নাই, ওকে সবাই গ্রামে ভালোবাসে। ঢাকা মাওয়া মহাসড়কে নারীকে গুলি করে হত্যার ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, ভোরে অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। হত্যার মোটিভ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এর আগে শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কে শাহেদা নামের এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মেলে 5 রাউন্ড গুলির খোসা। নিহত শাহেদা ঢাকার ওয়ারিতে পরিবারের সাথে বাস করত ও একজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় রোববার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। দর্শক, নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম বৈঠক চলছে। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সভাকক্ষে বেলা 11টায় বৈঠকটি শুরু হয়। নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী লাভলি বিথি, যাচ্ছি তার কাছে। বিথি, কমিশনের প্রথম বৈঠকে কি এখন চলছে কিনা একটু জানাবেন, আর আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাই। ন্যান্সি, সাধারণত কমিশন বৈঠক প্রায় 2.5 ঘন্টার বেশি শুরু হয়েছে। এত সময় কিন্তু আসলে কমিশন বৈঠক চলে না, যেহেতু নবগঠিত কমিশন অনেক কিছু জানার বোঝার বিষয় আছে, অনেক কিছু উপস্থাপন করছেন এখানে যারা কর্মকর্তারা আছেন, সেজন্য একটু সময় লাগছে। তবে যতটুকু শুনতে পেরেছি আমরা যে কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে। আর কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আমরা যতটুকু জানতে পেরেছি যে 3টি বিষয় আলোচনা হতে পারে। একটি হচ্ছে সীমানা নির্ধারণ বিষয়, আর নির্বাচন কমিশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করার জন্য 4টি কমিটি গঠন করা হবে এবং 4 জন কমিশনারকে সেই 4টি কমিটির দায়িত্ব দেওয়া হবে। আরেকটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি, যেহেতু জানুয়ারিতে হচ্ছে ভোটার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের একটি বিষয় আছে। এর আগে বিগত সরকার যে 3 বছর মেয়াদী 2022 সালে 23, 24, 25 3 বছর মেয়াদী একটা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছিল। সুতরাং সেই হিসেবে এই 25 মার্চে কিন্তু সেটি শেষ হয়ে যাবে। নতুন করে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে হবে। যদি জানুয়ারিতে ভোটার তালিকা একটি বিষয়ে এটা একটু বোঝার আছে যে জানুয়ারিতে যদি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়, সেক্ষেত্রে কাজ শেষ করে নতুন যে ভোটার তালিকা হালনাগাদ হবে সেটি হবে 2026-এর 2 মার্চ। সেই হিসেব যদি করা হয়, এই নতুন ভোটারদের যদি ভোটারদের সুযোগ দেওয়া হয় ভোটের, সেক্ষেত্রে নির্বাচন 2026-এর মার্চের পরে হওয়ার কিন্তু একটা বিষয় আছে। কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মধ্যে আইন সংশোধন করতে পারে, সুতরাং ভোটার তালিকা হালনাগাদ একটি নিয়ম অনুযায়ী যে লম্বা সময় থাকবে তার আগে যদি হালনাগাদ প্রকাশ করা হয় সেক্ষেত্রে আইনের সংশোধন করতে হবে। এখন এটাই জানার বিষয় যে কমিশন কী সিদ্ধান্ত নিয়েছেন, কোনো অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে কোনো নতুন আইন সংশোধনের বিষয়টি আছে কি না। দেখি কমিশন বৈঠক শেষ হয়েছে, ওনারা সবাই বের হচ্ছেন, এখনই ওনারা ব্রিফিং শুরু করবেন। আমরা সরাসরি চলে যেতে পারি। বিথি, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই ব্রিফিং এর বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত পরবর্তীতে জানবো।